এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পরদিন সকালে দিনাজপুর শহরের পুরনো থানা আর রেকর্ড অফিসে খোঁজ নিতে শুরু করলো রাহুল ও মায়া। বেশ কয়েক ঘন্টা তদন্ত চালানোর পর ওরা পেল 1998 সালের জুন মাসে সুচেতনা মল্লিকের মৃত্যুর তদন্তে সন্দেহজনক হিসেবে 3 জনের নাম ছিল: রিতম দে, অভিজিৎ সরকার ও রাহুল গাঙ্গুলি। তবে উপযুক্ত প্রমাণের অভাবে পুলিশ কেসটি বাধ্য হয়ে বন্ধ করে দেয়। রাহুল অবাক নজরে মায়ার দিকে তাকালো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানে ও সত্যি খুন হয়েছিল, আর সেই খুনিরা আজও বেঁচে আছে। খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে ওরা আজও। ঠিক আছে, এবার ব্যাপারটা আমি দেখব। সালের জুন মাসে সুচেতনা সেই দিন রাতে গেস্ট হাউস ফিরে আসার পর রাহুল ও মায়া কাউকে তেমন কিছু জানালো না। খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়ে ওরা সবাই শুতে গেল। রাতের বেলায় বাইরে ঝিঝি পোকার ডাক ক্রমশ গভীর হয়ে উঠেছে। বাকি দিনের মতো আজও রাহুল আধশোয়া হয়ে বসে আছে। ওর পাশে মায়া আর সুমন গভীর ঘুমে আচ্ছন্ন। তবে মায়া ঘুমের ভিতর অদ্ভুতভাবে ভীষণ অস্থির হয়ে উঠেছে। ওর যেন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তবে রাহুল আর সুমনের নজর ওর এমন অবস্থার উপর পড়ল না। গভীর ঘুমের ভিতর মায়া দেখছে মায়া একটা অন্ধকার বনের মাঝে দাঁড়িয়ে আছে। ও ভীষণ পরিমাণে চেঁচাচ্ছে, কেউ আছেন এখানে? শুনতে পাচ্ছেন আমার কথা? রাহুল, সুমন, শুনতে পাচ্ছ? তবে এত অন্ধকারে ওর নজরে কেউ পড়ল না। একটু সামনের দিকে এগিয়ে মায়ার চোখে পড়ল ঠিক বনের মাঝ বরাবর একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল খোলা, তবে মায়া ওর মুখ দেখতে পেল না। এবার মায়া এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। মেয়েটির পিছনে দাঁড়িয়ে মায়া বলল, শুনছো? তুমি কি আমায় সাহায্য করবে? আসলে আমি এখানে হারিয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। আমায় বেরোতে সাহায্য করো। তবে সেই মেয়েটি কোনো জবাব দিল না। মায়ার দিকে পিঠ করে সে তখনও শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। মায়া আবার বলল, শুনতে পাচ্ছ? কিছু বলছো না কেন তুমি?
হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠস্বর মায়ার কানে ভেসে এলো। এইবার কেউ যেন চাপা স্বরে ওকে বলছে, ওকে খুঁজে দাও, নয়তো তোমাদের কারোর রেহাই নেই। কারোর না, এখান থেকে আমি কাউকে যেতে দেব না, কাউকে না। মায়া এমন কথা শুনে হঠাৎ ভীষণ চমকে উঠল। সঙ্গে সঙ্গে একটা গাছের গুঁড়িতে পা আটকে ও মাটিতে পড়ে গেল। ভীষণ কাতরে মায়া চেঁচাচ্ছে। এবার সেই মেয়েটি মায়ের দিকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতেই ভীষণ ভয়ে মায়া চোখ খুলে উঠে বসল। ওকে দেখে সুমন আর রাহুল হকচকিয়ে গেল। সঙ্গে সঙ্গে রাহুল জিজ্ঞেস করল, কি 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 হয়েছে মায়া? এমন করে উঠলে কেন তুমি? কি হয়েছে বলো আমাকে। এই এই সুমন, শুয়ে থাকিস না, জলদি যা জল নিয়ে আয়। না, জল লাগবে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। শুধু একটা বাজে স্বপ্ন। আচ্ছা বাবা, ভয় পাইয়ে দিলে তো। তুমি এমন ভাবে উঠলে আমরা চমকে গিয়েছিলাম। পরের দিন সকালে আবার দিনাজপুরের পুলিশ রেকর্ড ভালো করে ঘেঁটে দেখতে থাকলো ওরা। ঠিক এমন সময় মায়ার নজর পড়ল একটা অনেক পুরনো রিপোর্টের ওপর। মায়া ফাইল থেকে সেই কাগজটা বের করে কাগজ থেকে ধুলো ঝেড়ে নিয়ে পড়তে শুরু করলো। রিতমের শেষ পরিচয় দেওয়া রয়েছে সেখানে। কাগজটাতে লেখা রয়েছে, রিতম কলকাতায় গিয়ে একজন ইভেন্ট ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেছিল। এরপর বহু বছর কেটে গেছে, কোনো স্থায়ী ঠিকানা নেই তার। আজ এখানে তো কাল ওখানে। এটা পড়ার পর রাহুল মায়ার পাশে দাঁড়িয়ে সেই রিপোর্টটা দেখে মায়াকে বলল, এই ছেলেটাকে খুঁজে বের করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। হ্যাঁ, কলকাতা তো আর ছোট কোনো শহর না। ছোট হোক কিংবা বড়, আমি রিতমকে খুঁজে বের করব। এই কথাটা বলেই মায়া হুড়মুড় করে দিনাজপুর থানা থেকে বেরিয়ে গেল। সেই রাতে মায়ার ঘুম এলো না। সে চুপচাপ বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মায়াকে এমন শান্ত দেখে রাহুল উঠে গিয়ে মায়ার পাশে দাঁড়ায়। তারপর ওর কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এত শান্ত দেখাচ্ছে তোমায়। এমনি সময় তো সারাক্ষণ লিখতে থাকো। আজ আজ তোমার নোটপ্যাড কই গেল? হ্যাঁ, তবে রাহুলের কথায় মায়ার যেন কোনো ভ্রুক্ষেপ নেই।
সে বাইরের দিকে তাকিয়ে নিজের দুই চোখ খুলে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখে কোনো ভাব রাহুল লক্ষ্য করল না। মায়া, কি হয়েছে তোমার? বলো আমায়। হঠাৎ মায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো। রাহুল মায়ার দুই চোখের দিকে তাকাতেই ভীষণ ভয়ে চমকে উঠল। রাহুল যে মায়াকে এতদিন ধরে চেনে, তার নজর এত গভীর না। রাহুল বুঝল যেন এক অতল সাগর মায়ার দুই নজরে ঢেউ খেলছে এখন, যার কোনো কিনারা নেই, কুল নেই, জীবনের কোনো ইচ্ছে নেই। আছে শুধু প্রতিহিংসা আর ঘৃণা। হঠাৎ চাপা স্বরে মায়া বলে উঠল, তুমি কি জানো, গলায় দড়ি দিলে সবচেয়ে বেশি ব্যথা লাগে নিঃশ্বাস বন্ধ হওয়ার সময়। আর কেউ যদি তোমার মুখ চেপে ধরে রাখে, তখন কান্নাটাও বের হয় না। আমি তো কিছুই চাইনি, শুধু কাঁদতে চেয়েছিলাম। কষ্টে, যন্ত্রণায় কাঁদতে চেয়েছিলাম। রাহুল নিজের পেছনে এক ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করলো। এবার সেই বাতাস ভীষণ ঠান্ডা। ও সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখল, তবে সেখানে কেউ নেই। এবার রাহুল বুঝল ছায়া এবার মায়ার ভেতরে ঢুকেছে। ছায়া, এমন করো না, এমন করো না ছায়া। আমরা তো তোমার জন্যই কাজ করছি। তুমি বলেছো রিতমকে তোমার সামনে নিয়ে আসতে, আমরা তো সেটাই করছি। আমরা রিতমকে তোমার সামনে নিয়ে আসবো। একটু ধৈর্য ধরো, ওকে ছেড়ে দাও, এখন ছেড়ে দাও ওকে ছায়া। মায়ার চোখে এইবার জল গড়িয়ে পড়ল। ওর শরীরটা হঠাৎ কেঁপে উঠল। সেই মুহূর্তে মায়া মাটিতে বসে পড়ল আর স্বাভাবিক কণ্ঠে রাহুলকে জিজ্ঞেস করল, কি হলো? আমি এখানে এলাম কিভাবে? রাহুল এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ও বুঝল ছায়া এখন আর মায়ার শরীরে নেই। এবার রাহুল মায়ের কাছে বসে মায়ার দুটো হাত ধরে আর কোনো কথা ওর থেকে গোপন না করে শান্ত গলায় সবটা বলল। তবে রাহুল বুঝল ওর কাছে সময় বড্ড কম। ছায়া যে কোনো সময় আবার মায়াকে বশ করতে পারে। মায়া, রাহুল আর সুমন হারুন কাকার সামনে বসে আছে। আজ রাত কারোর চোখে আর ঘুম এলো না। ওরা বুঝে উঠতে পারছে না ওদের ঠিক কি করা উচিত, কিভাবে রিতমকে সামনে আনা যায় সুচেতনার।
ইতিমধ্যেই মায়া বলে উঠল, আমাদের এখন একজন লোকাল ইতিহাসবিদ বা তথ্যসূত্র দরকার, এমন কেউ যে এই এলাকার অতীত জানে। হারুন কাকা মায়ার দিকে তাকিয়ে বললেন, এলাকায় তুমি কোনো ইতিহাসবিদ পাবে না, তবে একজনকে ডাকা যায়। কমলনাথ তান্ত্রিক। উনি এখানকার সব ঘটনা জানেন। সব থেকে পুরনো মানুষ, মৃত্যু আর আত্মা ওনার চোখে নরক দেখতে পায়। তবে কাকা, ওনাকে পাবো কোথায় আমরা? আমরা জানিই তো না উনি আসলে থাকেন কোথায়। আমি জানি, আমি সবটা জানি। শোনো তবে, এই গ্রাম থেকে 15 কিলোমিটার গেলে একটা পুরনো শ্মশান পড়বে। এখানকার 10টা গ্রাম ওই শ্মশানে নিজেদের দাহ কাজ সারে। শুনেছিলাম তিলিয়াতলা গ্রাম থেকে উনি কিছু বছর আগে ওখানে এসে থেকে গেছেন। ওনার কাছে যাও, আমাদের সাহায্য একমাত্র উনি করতে পারেন। পরদিন সন্ধ্যাবেলায় রাহুল ও মায়া রওনা দিল কোমলনাথ তান্ত্রিকের খোঁজে। ওরা জানে হারুন কাকার বলা তথ্য ভুল হতে পারে না। তবে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তা কাদা হয়ে আছে। ওদের হেঁটে যেতেও ভীষণ অসুবিধা হচ্ছে। কিন্তু ওদের সামনে অন্য আর কোনো পথ খোলা নেই। সুচেতনার আত্মার শান্তি একমাত্র ইনিই দিতে পারবেন। জনক হিসেবে 3 জনের নাম ছিল। শ্মশানের সামনে পৌঁছতে ওদের বেশ রাত হলো। মায়া আর রাহুল শ্মশানের মস্ত বড় তবে বহু পুরনো লোহার গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে নজর ফেলল। কিন্তু ওরা কাউকে দেখতে পেল না সেখানে। না কোনো মানুষ, না কোনো দাহ হতে আসা মৃতের দেহ। ঠিক এমন সময় রাহুলের মাথায় একটা কথা এলো। হারুন কাকা বলেছিলেন এই জায়গায় আজও দাহ কাজ হয়। আশেপাশের 10টা গ্রামের কাজ এখনো এখানেই সারা হয়। তবে ভিতরে কেউ নেই কেন? এবার
রাহুলকে ইঙ্গিত করে মায়া বলে উঠল, রাহুল, জায়গাটা মানে আমার ঠিক সুবিধের লাগছে না। রাতও অনেক হয়েছে। এখন কি ভিতরে যাওয়াটা ঠিক হবে? না মানে ভিতরে তো বড় বড় গাছ, বন জঙ্গল হয়ে রয়েছে। কোনো জন্তু জানোয়ার যদি থাকে তাহলে? কিছু করার নেই আমাদের। জায়গাটা শূন্য, আমি ভালোই বুঝতে পারছি। তবে এত দূর এসে এখান থেকে পিছনে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার পিছনেই থাকো, আমি টর্চটা জেলে সামনের দিকে এগোই। এতটা বলেই রাহুল শ্মশানের গেটে হাত দিয়ে ঠেলা মারল। গেটটা ধীরে ধীরে তবে বিচ্ছিরি একটা শব্দ করে খুলে গেল। রাহুল আর মায়া বেশি সময় না নষ্ট করে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। মায়ার চোখে যেন আতঙ্কের রেশ ফুটে উঠেছে এবার। শহরে বড় হওয়া মেয়ে হঠাৎ এমন কিছু দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে রাহুল চুপচাপ ওর হাত ধরে সামনের দিকে এগোতে থাকল। একটু পথ চলার পর রাহুলের চোখে পড়ল খানিকটা দূরে একটা কুঁড়ে ঘরের মতো কিছু বানানো রয়েছে। তার সামনে আগুন জ্বালানো। রাহুল মায়াকে নিয়ে সেই কুঁড়ে ঘরের উদ্দেশ্যে এগোতে থাকল। সুচেতনা মল্লিকের মৃত্যুর তদন্তে কুঁড়ে ঘরের সামনে রাহুল দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে কাউকে খোঁজার উদ্দেশ্যে হাঁক দিল। শুনছেন? কেউ আছেন ভিতরে? শুনছেন? কেউ কি আছেন? তবে ভিতর থেকে কোনো শব্দ এলো না। রাহুল ভীষণ হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকল। ওর পিছনে মায়া বিরক্ত কণ্ঠে রাহুলকে বলল, দেখলে তো, দেখলে, আমি তোমায় বলেছিলাম ভিতরে কেউ না থাকতে পারে, তুমি তাও আমাকে ভিতরে টেনে নিয়ে আনলে। এবার বলো, তোমার বাইরে বেরোবার পথ মনে আছে তো? বলো, চুপ করে কেন? মায়ার শত প্রশ্নের কোনো জবাব নেই রাহুলের কাছে। ও কি বা বলবে? ও যে ওর শেষ আশাটুকু ও চোখের সামনে ভেঙে যেতে দেখছে। এখন হতাশা ছাড়া ওর কাছে আর কিছুই নেই। তোমরা কি কাউকে খুঁজছো? হঠাৎ ওদের পিছন থেকে এক ভারী গলার শব্দ ভেসে আসতেই ওরা রীতিমতো হকচকিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ব্যক্তি ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। রাহুল কিছু বলে উঠবার আগেই উনি আবার বলে উঠলেন, কে বলো? এত রাতে এখানে কি কারণে এসেছো? হ্যাঁ, কোনো মৃত শব্দ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না। তাহলে এক নারীকে নিয়ে কি উদ্দেশ্যে এসেছো এখানে? রাহুল এবার
নিজেকে একটু শান্ত করে মনের সাহস নিয়ে ওনার দিকে এগিয়ে গেল। তারপর ওনার পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলল, বাবা, বাবা, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। কিছু কথা জানবার আছে আমাদের। যদি সেগুলো আমরা না জানতে পারি তাহলে হয়তো এই জায়গা থেকে কোনো রক্ষা নেই আমাদের। সাহায্য করুন বাবা, সাহায্য করুন। হ্যাঁ বাবা, আমরা শুনেছি এখানে একজন কমলনাথ তান্ত্রিক বলে সাধু থাকেন। আমরা ওনার খোঁজে এসেছি। যদি আপনি একটু সাহায্য করে দেন। উনি এখানে কোন প্রান্তে থাকেন যদি একটু বলে দেন, খুব উপকার হবে বাবা। ওদের সব কথা মন দিয়ে শুনে সেই বৃদ্ধ সাধু একটু হো হো করে হেসে উঠল। রাহুল আর মায়া তখনও হাত জোড়ো করে সেখানেই দাঁড়িয়ে আছে। তবে ওরা বুঝে উঠতে পারল না এমন কি হাসির কথা বলেছে ওরা যে উনি এত জোরে হেসে উঠলেন। খানিকক্ষণ হেসে নেওয়ার পর সেই বৃদ্ধ সাধু খানিকটা মজার স্বরে ওদের বললেন, তোমাদের কথা শুনে মনে হলো কেউ মা গঙ্গার সামনে দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞেস করছে, তুমি কি সর্বমাতা মা গঙ্গা? রাহুল ওনার কথা শুনে জিজ্ঞাসুক স্বরে বলল, আমি কিছু বুঝলাম না বাবা, আপনি আসলে কি বলতে চাইলেন? এখনো বুঝলে না? ঈশ্বর, না, তোমাদের দোষ নেই। আমি এমন কাপালিক সাধুর ভেসে ঘুরলে কেউই আমার সহজে চিনতে পারে না। তবে একা মানুষ, নিজের কাজ নিজেকে করতে হয়। দাঁড়াও, জলটা ভিতরে রেখে আসি। এই বলে উনি হাতে ধরা মাটির কলসিটা সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে রেখে আসেন। ফের বাইরে এসে জ্বলতে থাকা আগুনের সামনে বসেন। তারপর রাহুল আর মায়াকে ইঙ্গিত করে বলেন, আরে বসো বসো, এখানে তেমন সাপ খোপ নেই, আর এমনিতেও জ্বলন্ত অগ্নির সামনে ওরা আসতে ভয় পায়। বসো। ওরা সাধুর উদ্দেশ্য করে দেখানো জায়গায় বসে। তারপর ওনার দিকে একটু আর চোখে তাকিয়ে থাকে রাহুল। মানুষটার বয়স ওই 60 কি 70-এর কাছে হবে। মাথার সব চুল পাকা, তবে চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ, যেন সবকিছু ভেদ করে দেখতে পান উনি। তৎক্ষণাৎ রাহুলের কানে হারুন কাকার বলা একটা কথা যেন বাজতে শুরু করে। মৃত্যু আর আত্মা ওনার চোখে নরক দেখতে পায়।
সঙ্গে সঙ্গে রাহুল হাত জোড়ো করে ওনার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আপনিই কমলানাথ তান্ত্রিক। আপনাকে চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন আমায়। কমলনাথ আবার খানিকটা হেসে বললেন, তোমার দোষ নেই। কেউ এক নজরে আমায় চিনতে পারে না, আর এই কারণে আমার ভালোই হয়েছে। বেশ গোপন হয়ে থাকি, কারুর জ্বালাতন আমায় নিতে হয় না। তবে তোমাদের এখানে পাঠালো কে, আর আমার ঠিকানাই বা কে জানালো তোমাকে? এবার রাহুল এক এক করে সব বলতে শুরু করে। হারুন কাকার কথা, ছায়া বোনের কথা, আর সাথে সুচেতনার কথা। তবে সুচেতনার নাম করতেই কমলনাথের ভুরু কুঁচকে উঠল। একটা বাঁকা হাসি দিয়ে উনি বলে উঠলেন, সুচেতনা? হ্যাঁ, নামটা বড্ড শোনা। আমি জানি তোমরা কার কথা বলছো। সেই সময়ে আমি ওই অঞ্চলেই ছিলাম। আমি নিজে সেই গাছও দেখেছি। সেই মেয়েটির মৃত্যু ছিল ভীষণ অন্যায়। প্রতারিত প্রেমিকার শুধু আর্তনাদ নয়, বরং এক ধরনের আত্মিক শক্তির উদ্ধার। কিছু মাস আগেও যখন ধবল বনের দিকে এক কাজের সূত্রে আমি যাই, তখনই বুঝেছিলাম ওর আত্মা ফিরে এসেছে। আর সে শুধু ফিরে আসেনি, এখন শিকারে নেমেছে। তাহলে বাবা, এর কোনো উপায়? উপায় আছে বই কি, তবে সেই উপায় আমি করতে চাই না। প্রতিশোধের আগুনে বহু বছর ধরে জ্বলতে থাকা আত্মাকে এরম ভাবে আটকে নেওয়া মানে প্রকৃতির কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়া। তবে আরো একটা উপায় আছে। রাহুল ভীষণ উত্তেজনায় ওনাকে জিজ্ঞেস করে, কি বাবা, বলুন আপনি, আমরা করতে রাজি। মেয়েটির সেই প্রেমিক, কি যেন নাম তার? রীতম বাবা। রিতম। এই রিতম বলে ছেলেটিকে খুঁজে বের করতে হবে। তাকে ওই মেয়েটির সামনে আনতে হবে।
সবার সামনে তাকে দিয়ে সত্য বলাতে হবে। তার করা ঘৃণ্য কাজটির স্বীকারোক্তি ছাড়া ওই আত্মার শান্তি হবে না। তবে মনে রেখো, আত্মার সময় কম দেবে। আমি আমার শক্তি দিয়ে যতটা বুঝলাম, সে এখন একা নয়, সে আরো দুজনের ভিতরে একটু একটু করে বাড়ছে। তার শক্তি ক্রমশ বড় হচ্ছে। রাহুল চুপ করে গেল। ও বুঝল যত তাড়াতাড়ি হোক রিতমকে খুঁজে বের করতেই হবে, না হলে মায়ার জীবন হানি হতে পারে। কমলনাথ আবার বলে উঠলেন, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। আমি তোমাদের সাহায্য করব না এমনটা তো বলিনি। যাও, কাল রজনীর আধারে তুমি ওই ছেলেটির খোঁজ পেয়ে যাবে। যাও, আজ ফিরে যাও। রাহুল সেখানে আর বেশি কথা না বাড়িয়ে ওনাকে কোনো আর প্রশ্ন করল না। মায়ার রাহুল ওনাকে প্রণাম জানিয়ে মায়ার হাত ধরে রাহুল সেখান থেকে বেরিয়ে এলো। রিতম দে, অভিজিৎ ফিরতি পথে ওরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ওদের মাথায় একটাই কথা বারবার ঘুরতে থাকে, রিতমের খোঁজ কাল কিভাবে পাবে ওরা। সেদিন মধ্যরাতে গেস্ট হাউস ফেরার পর ওরা আর কাউকে জ্বালাতন না করে বারান্দায় বসে থাকলো। ভোর হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এখন যদি ওরা ঘুমিয়ে পড়ে তাহলে কালকের কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে। অগত্যা সেই রাতটা দুজনে নানান বিষয়ে কথা বলতে বলতে কাটিয়ে দিল। পরদিন সকালে ওদেরকে দরজার সামনে বসে থাকতে দেখে সুমন হকচকিয়ে ওঠে। ওরা যে কখন এসেছে সেই ব্যাপারে ওর কোনো হুঁশ নেই। তবে সুমন রাহুলকে ইঙ্গিত করে একটা বেশ আচমকার খবর জানালো। রাহুল, কাল সন্ধ্যায় তোরা বেরোনোর পর একটা লোক এসেছিলেন। বেশ সুঠাম চেহারা তার, লম্বাটে গড়ন, তবে মুখে কালো কাপড় চেপে রেখেছিলেন, তাই মুখটা দেখতে পাইনি। উনি নিজের পরিচয় দিতেও অনিচ্ছুক ছিলেন, তবে এই চিঠিটা আমার হাতে দিয়ে গেলেন আর বললেন এটা তোর হাতেই দিতে। মানে দাঁড়া, এই নে এই চিঠিটা, কাল রাতে তোর অনুপস্থিতিতে আমায় দিয়ে যান। তবে আমি খুলিনি, তুই দেখ কি আছে। রাহুল হাতে চিঠিটা নিয়ে এক মুহূর্ত সময় না নষ্ট করে সেটা খুলে দেখল। আপনারা যাকে খুঁজছেন
তার কথা একমাত্র একজনই বলতে পারে। দিনাজপুর থানার ফাইলগুলো আরেকবার ঘেঁটে দেখুন, আপনি সবটুকু বুঝবেন। ইতি আপনাদের শুভচিন্তক। এইটুকু পড়ে রাহুল থেমে গেল। তৎক্ষণাৎ ওর পাশ থেকে সুমন বলল, শোন, আরেকবার ভালোভাবে দেখ গিয়ে, হয়তো কোনো কিছু চোখের আড়ালে পড়ে গেছে তোদের, যেটা হয়তো এই কেসটার টার্নিং পয়েন্ট হতে পারে। রাহুল হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে সেখান থেকে চলে গেল। মায়া আর রাহুল দুপুর নাগাদ আবার দিনাজপুর থানায় এলো। অজ্ঞাত লোকটির নির্দেশ অনুযায়ী ওরা এবার পুরোপুরি মনোযোগ দিল রিতমকে খুঁজে বের করার কাজে। দিনাজপুর থানায় পুরনো তদন্তযুক্ত অফিসারদের মধ্যে একটু খোঁজাখুঁজি করবার পর রাহুল জানতে পারল একজনের নাম সুব্রত সিংহ। তখন একজন নতুন পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করেছিলেন, তবে এখন তিনি অবসরপ্রাপ্ত। সুচেতনার কেসটিতে উনি ইনভেস্টিগেশন অফিসারদের সহযোগী ছিলেন। রাহুল সঙ্গে সঙ্গে পুরনো রেকর্ডস ঘেঁটে ওনার অ্যাড্রেস জোগাড় করল। তারপর ওরা বেরিয়ে পড়ল ওনার বাড়ির উদ্দেশ্যে। ওনার বাড়ি পৌঁছতে একটু বিকেল হলো ওদের। অনেক কষ্টে রাহুল এই কেসটির এত গভীরে এসে দাঁড়িয়েছে, তাই এখান থেকে পিছপা হওয়ার ওর একটুও ইচ্ছে নেই, আর ওর হাতে উপায়ও নেই। অগত্যা রাহুল এক্স পুলিশ কনস্টেবল মিস্টার সুব্রত সিংহের সাথে দেখা করে অনেক অনুরোধ এবং বিনয়ী হওয়ার পর তিনি একটি ঠিকানা দিলেন রাহুলকে, আর সাথে বললেন, তোমরা ঠিক পথেই এসেছ, তবে এতদিন কেউ তার খোঁজ নেয়নি। যাকে সে এখন হালিশহর এলাকায় থাকে। আমার কাজের শেষ কিছু বছর পুরনো কিছু রিপোর্টস ফলো করতাম। আমার একটা স্বভাব ছিল সেটা। তবে হ্যাঁ, সেই ছেলে এখন নিজের নাম পাল্টে ফেলেছে। এখন তার নাম রেখেছে অরিন্দম ধর। তুমি ওখানে গেলেই তাকে খুঁজে পাবে। এই অ্যাড্রেস অনুযায়ী সেখানে চলে যাও, কেমন? অ্যাড্রেস পাওয়ার সঙ্গে সঙ্গে রাহুল ও মায়া সেই রাতেই কলকাতা পৌঁছল। সুমন ছায়াবনের আশেপাশে থেকে রেকর্ডিং চালিয়ে যেতে থাকল, সাথে হিয়ার উপর নজর রাখল। হালিশহর পৌঁছিয়ে ওরা এক তিনতলা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অ্যাড্রেস অনুযায়ী এই বাড়ির পিছন দিকে তনায় থাকে। মায়া আর রাহুল ভীষণ সাবধানে পিছনের দিকে গেল, আর দেখল একটা দরজা আধভেজানো ভাবে বন্ধ করা রয়েছে। এবার রাহুল এগিয়ে সেই দরজায় সজোরে লাথি মারল, আর সঙ্গে সঙ্গে দেখল একজন মধ্যবয়সী লোক তক্তপোষের ওপর বসে আছে। তার চুল এলোমেলো, চোখে ভীষণ ক্লান্তি।
রাহুল দরজা খুলতেই তার মুখ শুকিয়ে গেল। মায়া আর রাহুলের মুখ দেখে যেন সে কিছুটা চিনতে পারল ওদের। এবার রাহুল বিদ্যুৎ বেগে তার দিকে এগিয়ে তার কলার ধরে বলল, তুমি তাহলে রিতম দে, তাই না? এখানে নাম বদলে থাকা হচ্ছে। তোমার ভালো মানুষের মুখোশ আজ আমি নামাবো। তবে সে কিছু বলল না, চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। তাকে দেখে রাহুলের মনে হলো জীবনের যেন কোনো ইচ্ছেই তার ভিতরে আর নেই। সবটা এক মুঠো ছাইয়ের বরাবর। রাহুল আবার বলে উঠল, আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সুচেতনার আত্মা শান্তি পায়নি। শুধু তোমার জন্য সে ফিরে এসেছে। তার প্রতিশোধ চাই। সে তোমাকে খুঁজছে। রিতম এবার মাথা তুলল, তার চোখে জল। সে কাঁপতে কাঁপতে রাহুলকে বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। অভিজিৎ ওই তার গলা চেপে ধরেছিল। তারপর আমরা ওকে ফেলে পালিয়ে এসেছিলাম, কিন্তু তখনও শ্বাস চলছিল। আমি জানি চলছিল। রাহুলের পিছন থেকে মায়ার গলা এবার হঠাৎ শক্ত হয়ে উঠল। সে জোর গলায় বলে উঠল, তুমি ওকে ফেলে পালিয়ে গেলে কেন? এখন ও ফিরেছে ছায়া হয়ে। ওখানকার নিরীহ মানুষদের জীবন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য। তোমাকে ফিরতেই হবে তার সামনে। হঠাৎ রিতমের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। চোখের জল দুহাত দিয়ে মুছে মৃদু স্বরেও বলল, আমিও এখানে সুখে নেই। সেই দিন ফিরে আসার পর বুঝেছিলাম সুচেতনা আমার জীবনে ঠিক কতটা জায়গা রেখেছিল। ওর গান, ওর হাসি, সবটা আমায় কতটা খুশি করত। তবে যখন বুঝলাম অনেকটা দেরি করে ফেলেছি, আমি যে ভুলটা করেছি তার ক্ষমা আমি চাইব না। সেই মুখ আমার আর নেই, কিন্তু আমি সুচেতনার সামনে যেতে রাজি আছি। যদি আমার মৃত্যুই ও শান্তির কারণ হয়, আমি হাসি মুখে স্বীকার করতে রাজি আছি। চলুন বেরোনো যাক। ঠিক এমন সময় রাহুলের ফোনে একটা কল আসে। কলটা সুমন করেছে। সে ওপার থেকে জানায়, রাহুল আর মায়ার দিনাজপুর থেকে বেরিয়ে আসার পর থেকেই হিয়ার আচরণ ভয়াবহভাবে বদলে গেছে। সে গাছে উঠে বসে থাকে, গান গায়, কখনো কখনো হিন্দি সিনেমার সংলাপ আওড়ে যায়, পরক্ষণে আবার কান্নায় ভেঙে পড়ে। হিয়ার এমন আচরণ দেখে সুমন কমলনাথ তান্ত্রিককে ডেকে এনেছে। যত তাড়াতাড়ি হোক ওদের দিনাজপুরে ফিরে আসতে হবে। হিয়ার কাছে বেশি সময় নেই। সেই দিন রাতেই ওরা আর বেশি সময় না নষ্ট করে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা দিল। রাহুল জানে যত তাড়াতাড়ি হোক ওদের ওখানে পৌঁছতে হবে, না হলে ব্যাপারটা আরো খারাপ হতে পারে। পরদিন ভোর সকালে ওদের গাড়ি এসে পৌঁছয় গেস্ট হাউসের নিচে। গাড়ি থামতেই গাড়ি থেকে রাহুল, মায়া আর রিতম নেমে দাঁড়ালো। তবে আশ্চর্যের বিষয়, এতক্ষণ এখানে কিচ্ছু ছিল না।
কিন্তু হঠাৎ ভীষণ জোরে একটা ঝোড়ো বাতাস উঠল। সেই বাতাসের জোর এত বিকট, ওরা যেন দাঁড়িয়ে থাকতে পারছে না সেখানে। কিন্তু কয়েক সেকেন্ড আগে পর্যন্ত এখানে তেমন কিছুই ছিল না। রাহুল মায়ার হাত ধরে খুব কষ্টে গেস্ট হাউসের ভিতরে ঢুকলো, আর ওদের পিছনে রিতম। ওরা ঘরের ভিতরে প্রবেশ করতে কমলনাথ বলে উঠলেন, এসো, ভিতরে এসো। রাহুল আর রিতম ধীর পায়ে কমলনাথের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের বাকি সবাই রিতমের দিকে ভীষণ আক্রোশে তাকিয়ে আছে। কমলনাথ রিতমকে একবার আর চোখে দেখল, তারপর রাহুলকে ইঙ্গিত করে বলল, আত্মা জানতে পেরেছে তার শিকার এসেছে, তাই এমন ভয়ানক সংকেত দিল সে। যাকে কমলনাথ এবার রিতমকে বলল, আত্মা এখন হিয়ার দেহকে পুরোপুরি ব্যবহার করছে। তুমিও সামনে গিয়ে দাঁড়াতে ও ভীষণ রাগে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তোমার জীবন বাঁচানোর ক্ষমতা আমাদের কারোর কাছেই নেই। বলো, তোমার শেষ কোনো ইচ্ছে আছে? না ঠাকুরমশাই, আমি যে ভুলটা করেছি তারপরে আমার আর কোনো ইচ্ছে প্রকাশ মানাই না। আমি এখন শুধু সুচেতনার সামনে ক্ষমা চাইতে চাই। তারপর কি হবে সেই ব্যাপারে আমার আর কোনো ভয় নেই। জীবনের মায়া আমি ত্যাগ করে ফেলেছি। সেই দিন বিকেলে একটু হাওয়া থামতেই রাহুল, মায়া, সুমন আর ওদের সাথে রিতম এসে দাঁড়ায় ছায়াবনের ভিতরে। এদিকে কমলনাথ গেস্ট হাউসের ঘরে বসে মহাডামর মন্ত্র জপ করতে থাকে। রিতম দাঁড়িয়ে আছে সেই পুরনো শাল গাছের নিচে। হঠাৎ হিয়া তাকে দেখে গাছ থেকে ভীষণ উল্লাসে নিচে নেমে এলো। রিতমের সামনে দাঁড়িয়ে সে মুখ নিচু করে ধীরে ধীরে একটা গান গেয়ে উঠল। রাহুল, মায়া, সুমন সবাই চুপ। ওদের আশেপাশে বাতাস থেমে গেছে। ছায়া আস্তে আস্তে এবার নিজের আসল কণ্ঠে বলল, তুমি জানো আমি মরিনি, তোমরা আমাকে খুন করেছিলে। আজ তুমি আমার চোখে চোখ রেখে তা বলো রিতম, সবার সামনে স্বীকার করো, নিজের পাপ স্বীকার করো, করো রিতম। হঠাৎ রিতম কাঁদতে কাঁদতে সুচেতনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর কান্নার শব্দ শোনার জন্য
যেন পুরো ছায়াবন এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। আশেপাশে একটা ঝিঝি পোকারও ডাক নেই। কাঁদতে কাঁদতে রিতম বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা খুন করেছিলাম তোমায়। আমি সেদিন চাইলে তোমায় বাঁচাতে পারতাম, কিন্তু আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি কাপুরুষ। আমায় তুমি ক্ষমা করো সুচেতনা। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। তুমি চাইলে আমায় শেষ করতে পারো। তোমার প্রতিশোধের আগুন নেভাতে আমি তোমার সামনে হাজির। এবার রিতম নিজের 2 হাত খুলে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষায় সুচেতনার সামনে বসে থাকল। রাহুল দেখল সুচেতনার চোখে জল, যেন এক গভীর কষ্ট ওকে ভিতর থেকে খেয়ে ফেলতে চাইছে। তাও সুচেতনা এগিয়ে এলো রিতমের সামনে। আস্তে আস্তে তার হাত বাড়িয়ে দিল রিতমের দিকে। ঠিক সেই সময় একটা হালকা আলো গাছের মাথা থেকে ঠিক সেই সময় বাকিরা সবাই দেখল একটা হালকা আলো গাছের মাথা থেকে নামলো, আর সেই সঙ্গে হিয়ার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে লাগল। আস্তে আস্তে গাছের সেই সাদা আলো নিভে গেল। ছায়াবন আবার নিজের আসল রূপে ফিরে এলো। রাহুল মায়ার পাশে দাঁড়িয়ে ওকে ফিসফিস করে বলল, সুচেতনা, তোমার ভালোবাসা অমর থেকে গেল। তুমি যে কতটা ভালোবাসতে পারো সেটুকু তুমি এই জানোয়ারটাকে ক্ষমা করে বুঝিয়ে দিলে। তোমার আত্মা শান্তিতে ঘুমোক এইবার।